হ্যালো মিশা ভাইয়া, কেমন আছো? সত্যি? কবে আসছো? এ মাসে? মানে এই ফেব্রুয়ারিতে? না না, আমাদের কোনো প্রবলেম হবে না। না, পড়াশোনার কোনো সমস্যাই হবে না। না, দীপারও কোনো সমস্যা নেই। আচ্ছা নাও, দীপার সাথে কথা বলো। হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তাই? আরে কেন সমস্যা হবে, তুমি চলে আসো। হ্যাঁ, বাসার সবাই ভালো আছে। এই কার সাথে কথা বলিস রে? হ্যাঁ, মিশা ভাইয়ের সাথে। হ্যাঁ, আমাকে দে। নাও দাদির সাথে কথা বলো। মিশু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? কতদিন দেখি না সামনে থেকে। আচ্ছা আচ্ছা, খুব খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসো, কত কিছু করে খাবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়ি, চাল কুমড়া বড়ি দেখো নাই তুমি? কিরে, তোরা নাস্তা করবি না? মা জানো মিশা ভাই আসছে। আচ্ছা, তাই নাকি? কবে? তোমাদের সাথে আলাপ করেই ডেট ফিক্স করবে। বাবা কোথায়? তোদের জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে। দাদুকে নিয়ে চল, খেতে খেতে গল্প করবো। আয়। আরে আচ্ছা, নে, আচ্ছা কথা বল। হ্যাঁ ভাইয়া, চলো। আচ্ছা পরে কথা। বড় নাতি আসলে যেন আমাদের আদর না করে। আচ্ছা, হিংসুটা। তারপর মিতুল, দীপা, কেমন আছিস তোরা? তার আগে তুমি বলো, তুমি কেমন আছো? এত লম্বা একটা জার্নি করে আসলে। আমি খুব ভালো আছি। আই জাস্ট এনজয়েড মাই লং ফ্লাইট। সরি সরি, ইংরেজি বলে ফেললাম। তুমি তো তাই বলো, আর আমরা তোমাকে বাংলা শেখাই। আচ্ছা, বুঝতে পেরেছি, বাট এবার দেখিস আমি আর ইংরেজিতে কথা বলবো না, আই প্রমিস। ওয়েট ওয়েট ওয়েট, প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞা করছি তোদের কাছে, আমি আর ইংরেজিতে একটা শব্দ বলবো না। যতগুলো শব্দ বলবো সব বাংলা। তুমি তো মোবাইলের ট্রান্সলেটর ইউজ করতে পারো, ডিকশনারি কেন? হ্যাঁ রে, এটা থেকে দেখছি। অ্যাকচুয়ালি কি হয় বলতো, আমি যদি ফোনে দেখি না তাহলে আমার মনে থাকে না, এটা থেকে দেখলে আমার মনে থাকে। তাহলে এবার তুমি এখান থেকে বাংলা শিখছো? হ্যাঁ, এখান থেকেই শিখছি, কারণ এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাসে আমি ঠিক করেছি যে আমি যতগুলো কথা বলবো সবগুলো বাংলাতে বলবো। বাহ, চমৎকার। আচ্ছা, একটা বাংলা গান ছাড়েন না। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। দাদু, ওরে আমার জান, সালাম করতে পারে, এমনি অনেক আদর করি। আমার মিশু, আমার মিশু। কেমন আছো দাদু? অনেক ভালো আছি, তোমাকে দেখলাম এখন। থাক বাবা, থাক। চাচু কোথায়? অফিসে। বসো তুমি, নাকি একবারে ফ্রেশ হয়ে তারপর বসবে? না, আগে দাদুর সাথে গল্প করব। চা খাবে? যদি আপনার অসুবিধা না থাকে তবে। আমার আবার কি অসুবিধা, পানি গরম করাই আছে। বসো তুমি। এই, তোমার আব্বা আম্মাকে সাথে আনলা না কেন? দাদু, আব্বা আম্মা ব্যস্ত। ব্যস্ত ব্যস্ত। এটা কি বই ভাইয়া? এটা অভিধান। অভিধান? ডিকশনারি দাদি, ডিকশনারি। ও, ডিকশনারি। দাদি ডিকশনারি বুঝে, অভিধান বুঝে না। চুপ কর। দাদি, কি করব বলো?
ওখানে আমার ইউনিভার্সিটিতে কোনো বাঙালি বন্ধু নেই, বাবা মাও সারাদিন ব্যস্ত, তাই মাঝে মাঝে বাংলা কবিতা পড়ি বাংলা ঠিক রাখার জন্য। এখানে আমরা আছি না, তোমাকে একদম পুরোপুরি বাঙালি বানিয়ে পাঠিয়ে দিই। লাভ নেই আপু, ও প্রতিবার আসে, আমরা ওকে বাংলা শেখাই, ওখানে গিয়েও সব খেয়ে ফেলে। না না, এবার আর খেয়ে ফেলবো না, এবার এই অভিধান আছে না আমার কাছে। গ্রেট। নো ইংরেজি আপু। এই নিজেই তো মাত্র ইংলিশ বললি। কি ব্যাপার, আর বলো এত না, রাত করলে যে? লম্বা মিটিং। খেয়ে এসেছো? খেয়ে এলে তো অবশ্যই তোমাকে জানাতাম। তোমরা খেয়েছ? না, কেউ খায়নি। এত রাত হয়ে গেল এখনো কেউ খায়নি? আরে ওদের খাবার সময় কই বলো, সারাক্ষণ তো ওই মিশাকে নিয়ে মেতে আছে। ও মিশা কই? সারাদিন ঘুমিয়েছে, এই মাত্র ঘুম থেকে উঠলো। ও টাইম জোনের সমস্যা এটা। আমাদের দেশে যখন রাত তখন ওদের ওখানে দিন, জেট ল্যাগ কাটতে একটু সময় লাগবে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ওদেরকে খেতে ডাকছি। ঠিক আছে ঠিক আছে, যাও। আমাকে দয়া করে ফুচকা দিন। ঝাল বেশি দেবো নাকি? না না, ঝাল ছাড়া, ঝাল ছাড়া। হ্যালো দীপা, হ্যাঁ আমি ঢাকা গেটের এখানে আছি। হ্যাঁ চলে আয়। ঠিক আছে, ওকে ওকে, বাই। স্যার লন স্যার। থ্যাংক ইউ। স্যার মনে হয় এখানে থাকেন না? না, আমি বিদেশে থাকি। আপনি কথা শুনেই বুঝছি। এ কি, তুমি ফুচকা খাচ্ছ? হ্যাঁ, কেন, অসুবিধা কি? গতবারের মতো পেট খারাপ করলে? আরে গতবার তো দুধ আর ভাজা একসাথে খেয়েছিলাম, তাই সমস্যা হয়েছিল। এবার তো ফুচকা খাচ্ছি, কোনো সমস্যা হবে না। খাও, বেশি করে খাও। আপা কোনো সমস্যা হইব না, সবকিছু পরিষ্কারভাবে বানানো। আপনি এক প্লেট খান আপা। না না, আমি খাবো না মামা। দীপা, তোদের শহরে তো অনেক উন্নতি হয়েছে রে। এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, কিন্তু তারপরে জ্যাম কমে না। আচ্ছা শোন না, বলছি এই যে এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এগুলো তো সব ইংলিশ নেমস, এগুলোর বাংলা করা হবে না? হবে, নিশ্চয়ই হবে। আস্তে আস্তে দেশের সবকিছু সংস্কার হচ্ছে, এটাও হবে। হ্যাঁ আপা, আমরা আপনাদের উপরে চাই আছি, আর ছাত্রদের উপর আমাদের অনেক ভরসা। আচ্ছা, বিল কত হলো আমার? 30 টাকা। থ্যাংক ইউ। চলো ওদিকে। দীপা, ছাত্রদের কাছে সবার অনেক আশা, আর এটার এক সেকেন্ড, প্রতিদানটা তোদেরকেই কিন্তু দিতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু আমরা কোনটা করব বলো তো? লেখাপড়া নাকি এই দেশের কাজ? দুটোই করবি। দেখ, স্টুডেন্টরা তো, ছাত্ররা তো মুক্তিযুদ্ধও করেছে, ভাষা আন্দোলনও করেছে, দুটোই করেছে। আই নো ওদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা, কিন্তু জাতির সবার তো তোদের কাছে অনেক আশা। কিন্তু সবাই নিজেদের দাবি দেওয়া নিয়ে এত ব্যস্ত। আচ্ছা, জুলাই আন্দোলনে তুই তো অংশ নিয়েছিলি, কিন্তু মিতুলের কি কনফিউশন ছিল? মানে ও কি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে দেখে? না না না, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো অনেক আন্দোলন করেছে। ওর একটু প্রথম দিকে কনফিউশন ছিল, এরপরে এটা আস্তে আস্তে কেটে গেছে। জানিস, জুলাই আন্দোলনের সময় আমার দেশে আসার খুব ইচ্ছা ছিল, বাট ওই যে সেমিস্টার ফাইনাল অ্যান্ড অল দ্যাট, ওগুলোর জন্য আসলে আসা হয়নি। আচ্ছা, মিতুল তো মেট্রোতে আসবে না?
এতক্ষণে তো ক্লাস শেষ করে চলে আসার কথা। ভাইয়া আই এম অন টাইম। অনেক ধন্যবাদ। বলো এখন কোথায় যাবা? শহীদ মিনার কত দূর? বেশি দূর না, কাছেই আছে। তাহলে চলো না একটু। আমি তো ভেবেছিলাম আমরা লাঞ্চ করতে যাচ্ছি, তাই তাড়াতাড়ি এলাম। আগে শহীদ মিনার যাই, দেন আমরা লাঞ্চ করবো। হ্যাঁ অবশ্যই, চলো। নাইস, চলো। এই যে তোমার শহীদ মিনার। আমার শহীদ মিনার? কেন, শহীদ মিনার তোর না? হ্যাঁ, শহীদ মিনার আমাদের সবার। আজ তো 21শে ফেব্রুয়ারি না, এখানে এলাম কেন? 21শে ফেব্রুয়ারি ছাড়া এখানে আসা যাবে না? যাবে না কেন? অনেকেই তো এসেছে। ছবি তুলবে ভাইয়া? না, দেখবো। কি দেখছো এত মনোযোগ দিয়ে? ইতিহাস। ইতিহাস? এখানে কি ইতিহাস লেখা আছে? কোথায়? আমি তো 5টি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই 5টা স্ট্রাকচার, আই মিন ওয়েট। স্তম্ভ। এই 5টা স্তম্ভের মানে কি? মানে কি? কি মানে? মাঝখানেরটা মা, আর দুই পাশে 4 জন সন্তান। তুমি এত ইতিহাস কিভাবে জানলে? জানার ইচ্ছা থাকলেই জানা যায়। মা, চাটা বেশি করা হয়নি তো? চা দেওয়া হয়েছে? হ্যাঁ, এই তো। কি বাবা, বাড়িঘর ঠান্ডা? ওরা কই? আপনার নাতি নাতিটা কোথায়? কোথায় আবার, জানিস না, ঈশাটা আসলে ওদের আর ঘরে পাওয়া যায়? কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে দেখ। তা ঠিক, কিন্তু ঘুরতে ঘুরতে যদি আবার হারিয়ে যায় তাহলে তো সমস্যা। আল্লাহ না করুক। হারিয়ে যাবে কিসের জন্য? কি সব উল্টাপাল্টা কথা বলিস? কেন মা, তো মনে নেই? মিশা তখন অনেক ছোট, ঈদ করতে দেশে এলো। তারপর 3 ভাই বোন মিলে সিদ্ধান্ত নিল তারা নাকি এতিমদের সাথে ঈদ করবে। তার প্রতিদিন হাওয়া, পাই না। তারপর কি হলো, আমাদের ঈদটাই মাটি হয়ে গেল। কেন, আরেকবার কোরবানির ঈদের কথা মনে নেই? গরুটা মাত্র কিনেছি তখন আমরা। মিশা এসে সেই গরুর প্রেমে পড়ে গেল। গরুটা নাকি তার সাথে কথা বলে, হাসে, মনে নেই? হ্যাঁ, তারপর কি হলো? ঈদের দিন সকালবেলা সে কোনোভাবেই গরুকে কুরবানি করতে দিবে না। তারপর হঠাৎ করে গরুও নাই, সেও নাই, উধাও। তারপর যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর গরু সহ তাকে পাওয়া গেল। তারপর আমরা ঈদটা করতে পারলাম, না তো সেবারও ঈদে মানে আমাদের না করার মতো অবস্থা হয়ে গেছিল। পাগল ছেলে। হাসবেন না মা, দেখেন এবার আবার কি করে। এখন আর পাগলামি করবে না বৌমা, ও এখন আল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে, বুদ্ধি অনেক হয়ে যায়। কি যে বলেন না মা, পাগল কি কখনো ঠিক হয়? না স্বামী, ও পাগল বলা যাবে না। ও একটু খেপাটে, মানে ওর বাবার মতোই। ওর বাবা মানে আমার বড় ভাই এরকম একবার রাগ করে বাড়ি থেকে চলে গেল একদম বিদেশে। তখন মাত্র কলেজে পড়ি, তাই না মা? মনে আছে না তোমার? ও তার বাবার মতো হয়েছে। হ্যাঁ রে মিতুল, কোথায় তোরা? ও আচ্ছা, তাড়াতাড়ি চলে আয়। তোর আব্বু চলে এসছে। খাবার টেবিলে তোদেরকে না পেলে তো অস্থির হয়ে যায় জানিস। আচ্ছা, কি বললো? আসছে। ডেজার্ট নাও। মিষ্টি?
হ্যাঁ, খেজুরের গুড়ের পায়েস। বাহ, তাই বলে বেশি খেও না ভাইয়া, পেট খারাপ হবে। তোর অসুবিধা কোথায়? ও খাচ্ছে খাক, তুই নজর দিচ্ছিস কেন? দাদি, জিলাপির কথা মনে নেই? আরে সেই জিলাপি তো ছিল রাস্তায় বিক্রি করা যে জিলাপিগুলো পাওয়া যায় সেগুলো। এটা তো আমি নিজের হাতে বানিয়েছি বাসায়, খেজুরের গুড়ের পায়েস। কিচ্ছু হবে না বাবা, আমি নিজে বানিয়েছি, তুমি খাও তো। তারপর মিশা, সারাদিন কি করলে? সারাদিন দীপার ক্যাম্পাসে ঘুরলাম, তারপর শহীদ মিনার দেখতে গেছিলাম, পুরনো ঢাকাতে লাঞ্চ করেছি। শহীদ মিনার দেখতে গিয়েছিলে? হ্যাঁ বাবা, ফেব্রুয়ারি মাস তো, এর জন্য শহীদ মিনার দেখতে গিয়েছিল। আর ভাইয়া ডিসিশন নিয়েছে এই পুরো মাস কোনো ইংরেজি ওয়ার্ড ব্যবহার করবে না, সাথে সাথে পকেটের ডিকশনারি নিয়ে ঘোরে। তাই নাকি? বাহ, আমি খুব খুশি হয়েছি মিশু ভাই। বাঙালি ছেলে বিদেশে থাকে, তাই বলে বাংলা বলবে না, মায়ের ভাষাকে ভুলে যাবে? আসলে দাদু, আম্মা আমাকে খুব এনকারেজ করেন বাংলা শিখতে। এক সেন্টেন্সে 2টা ইংরেজি বলো, আবার ডিকশনারি দেখে লাভ কি? শুদ্ধ করে বলো। মা আমাকে বাংলা শিখতে উৎসাহ দেন। হয়েছে, তোকে আর ভুল শুধরে দিতে হবে না। ভাইয়া নাকি ইংরেজি বলবে না, দেখলে তার নমুনা। আমাদের মিতুলও তো ইংলিশ মিডিয়ামে পড়েছে, কিন্তু ও ঠিকই বাংলার ভুলগুলো ধরতে পারে। আমি তো ও লেভেল পর্যন্ত বাংলা পড়েছি দাদি। আর আমি একেবারেই বাংলা পড়িনি। আচ্ছা চাচু, তোমরা শহীদ দিবসে কি করতে? আমরা শহীদ দিবসের ভোর রাত্রে খালি পায়ে বেরিয়ে প্রভাত ফেরি করার জন্য গণসঙ্গীত গাইতে গাইতে আজিমপুর কবরস্থান হয়ে চলে যেতাম কেন্দ্রীয় শহীদ মিনারে। কত মানুষ, সবাই ভোরবেলা আসতো, কেউ ফুল, কেউ হয়তো অন্য কিছু নিয়ে আসতো, আমরা দোয়া করতাম। এই ছিল আমাদের প্রভাত ফেরি। আর দাদু, তোমরা তোমাদের আমলে কি করতে? আর ছোটবেলা কেটেছে মফস্বলে, সেখানে কি করতাম জানো? খুব ভোরে উঠে ফুল কুড়িয়ে নিতাম, তারপরে এরোর বাগান থেকে ফুল চুরি করতাম, করে তারপরে খালি পায়ে প্রভাত ফেরিতে যেতাম ফুল দেবার জন্যে। তারপর যখন বড় হয়েছি, ম্যাট্রিক পাশ করে কলেজে এসেছি, তখন এই সাত সকালে সাদা শাড়ি, কালো পাড়, তারপরে হাতে ফুল নিয়ে খালি পায়ে শহীদ মিনারে যেতাম শ্রদ্ধা জানাবার জন্য। আমাদের আমলে আর প্রভাত ফেরি হয় না, হয় রাত্রি ফেরি। মানে রাত 12টার পর 21-এর প্রথম প্রহর 20শে ফেব্রুয়ারি দিবাগত রাতে শুরু হয়ে যায় কার আগে কে ফুল দিবে, কার আগে কে নিউজে আসবে, সেসব নিয়ে প্রতিযোগিতা এবং ধাক্কাধাক্কি। তার মানে কি এখন প্রভাত ফেরি হয় না? হয়, তবে আগের মতো কেমন একটা এক্সাইটমেন্ট থাকে না, এখন সবকিছু কেমন যেন শো অফ। তার মানে 21শে ফেব্রুয়ারিটা এখন একটা শো অফ, মানে লোক দেখানো ব্যাপার হয়ে গেছে। ইউ আর রাইট মিশা। আমাদের সময় আমরা যখন প্রভাত ফেরি করতাম গণসঙ্গীত গাইতে গাইতে, তখন আমাদের ভিতরে একটা অন্যরকম বিষয় কাজ করত। দেশপ্রেম, ভাষার প্রতি প্রেম, এগুলো যেন কেমন হারিয়ে যাচ্ছে। পোশাকি সেলিব্রেশনে আমরা যেন কোথায় হারিয়ে যাচ্ছি। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার
তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ের তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি। কিরে, সব বই ইংরেজিতে? হ্যাঁ, তার মানে কি গণিত, বিজ্ঞান সবকিছু ইংলিশে পড়ানো হয়? বাংলা সাহিত্য ছাড়া মোটামুটি সবকিছু ইংরেজিতে হয়। সবাই বোঝে? না বুঝলে মুখস্থ করে, পরীক্ষার খাতায় যে উগলে দেয়। বাহ, খুবই সুন্দর। এত কষ্ট করে সবাই বাংলা ভাষাকে মাতৃভাষা করলো, অথচ সেই দিকে আমাদের কোনো খেয়ালই নেই। কি চমৎকার না? জি জি জি, কালকে অফিস টাইমে আসেন, ইনশাল্লাহ ঠিক করে দিব। বসো, ঠিক আছে, পরে কথা বলি। তো কালকে কি প্রোগ্রাম তোমাদের? চাচু, কাল একটু সাভার যাব ভাবছিলাম। নিশ্চয়ই স্মৃতিসৌধ দেখতে। জি চাচু। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ চাচু। চাচু, বলছিলাম যে তোমাদের অফিসে কি ভাষা ব্যবহার করা হয়? অফিসে ইউ মিন আমরা কি ভাষায় করসপন্ডেন্স করি, এই তো? জি চাচু। ইংরেজিতে। এটা কি কোনো বিদেশি অফিস? না, দেশি কর্পোরেট অফিস। আমি তোর প্রশ্নের উদ্দেশ্যটা বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি, সর্বস্তরে বাংলা ভাষা চালু করার কথা বললেও আমাদের দেশের অনেক অফিসই ইংরেজি ব্যবহার করে। রুমা, আয় আয়, ভিতরে আয়। হঠাৎ এখানে? এখানে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলাম, ভাবলাম যে তোর খবর নিয়ে যাই। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? তুই ক্লাসে যাস না কেন? আর বলিস না, একজন কাজিন আছে আমার, আমেরিকা থেকে এসেছে, ওর সাথে ঘোরাঘুরি করতে করতে ক্লাসগুলো একদম মিস যাচ্ছে। আমেরিকার কাজিনকে ঘুরতে নিয়ে গেছিস? কোথায় গেলি? প্রথমে তো ক্যাম্পাসেই ছিলাম, এরপর শহীদ মিনার দেখাতে নিয়ে গেলাম। এই দাঁড়া দাঁড়া, আমেরিকান কাজিনকে শহীদ মিনার দেখালি? হ্যাঁ, ও একদম ছেলেবেলা থেকে ওর বাবা মার সাথে বিদেশ থাকে, এর আগে কখনো শহীদ মিনার দেখেনি। ও তাই দেখাতে নিয়ে গিয়েছিস? দীপা, এই ওয়ারি কোন দিকে রে? বসো না ভাইয়া। ও হচ্ছে আমার ফ্রেন্ড রুমানা, আমরা ওকে রুমা বলে ডাকি। আর এটা হচ্ছে আমার কাজিন মিশফাক হোসেন, মিশা। হ্যালো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি নাকি ঢাকায় এসে শহীদ মিনার দেখতে গিয়েছিলেন? জি, গিয়েছিলাম। ও আচ্ছা, বেশ ভালো। তাহলে কি এরপরে জাতীয় স্মৃতিসৌধ দেখার ইচ্ছে আছে? জি, সেটারও ইচ্ছে আছে। দারুণ। জানো ভাইয়া, রুমা কিন্তু অনেক ভালো আবৃত্তি করে। আর এই মাসেও তো তোর অনেক অনুষ্ঠান আছে, তাই না? আমি ইনভাইটেশন একটু, হ্যাঁ, আমন্ত্রণ পেলে নিশ্চয়ই যাব। আপনি ডিকশনারি দেখে বাংলা বলেন? জি হ্যাঁ, বাংলা শব্দ যেগুলো মাথায় আসে না সেগুলো ডিকশনারি দেখে মনে করি। দারুণ। আচ্ছা শোন, আজ আমি আসি রে। থাকতে আর একটু থাকেন না। না, আজ আমার তাড়া আছে, অন্য আর একদিন আসবো। ও শোন, কাল বিকেলে আমার রিহার্সাল আছে, আয় না তোরা। যাবে ভাইয়া? আমার আপত্তি নেই, আপত্তি নেই। ঠিক আছে, ঠিক আছে, আসি তাহলে। ভালো লাগছে?
বৌমা, ওরা তো দুপুরে খাবে না, তুমি রান্নাঘরে কি করছো? ওই রাতের রান্নাটা একটু গুছিয়ে রাখছি। কোথায় খাবে ওরা দুপুরে, জানো তুমি কিছু? ওই যে যেখানে ঘুরতে গেছে সেইখানেই কোথাও খেয়ে নেবে। স্মৃতিসৌধুর পাশে তো অনেক রেস্টুরেন্ট আছে, এখানে কোথাও খাবে হয়তো। আসার পর থেকেই খালি বাইরে বাইরে ঘোরা আর খাওয়া, শেষ পর্যন্ত পেটের অবস্থা না কি হয়। তাঁতির সঙ্গে বসে যে একটু গল্প করবে, কথা বলবে, তার কোনো খবর নেই। মিতুল দীপা লেখাপড়াও মাথায় উঠেছে। হ্যাঁ দীপা বল। কি ওখান থেকে আবার রুমার আবৃত্তি শুনতে যাবি? আচ্ছা তোদের কেন আবৃত্তি শুনতে যেতে হবে? তোরা তো রুমার আবৃত্তি অনেক শুনেছিস। তার থেকে মিশাকে ওইখানে নামিয়ে দিয়ে তোরা বাসায় চলে আয়। কি তোদের যা ইচ্ছে তাই কর। মাগো তোমার বুকের মানিক আজ হাসছে কেমন কৃষ্ণচূড়ার লালে, রক্ত পলাশ শাখায় শাখায় দেখো ওদের বুকের আগুন কেমন জ্বলে। দস্যি ছেলে দামাল ছেলে বলেছিল তোমার প্রাণের গভীর টান, তোমার ভাষার পথেই মুক্তি দিশা দূর করেছে তোমার অপমান। ওরা আছে কৃষ্ণচূড়ার লালে, ওরা আছে তোমার মুখের গানে, ওরা আছে দীপ্ত শিখার মতো শহীদ মিনার সারা দেশের প্রাণে। আমি আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি আবু জাফর ওবায়দুল্লাহর নন্দিত কবিতা মাগো ওরা বলে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার ভাষা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে। মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারিকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরগি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুইলতাটা নেতানো। খোকা এলেই ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। রুমা কিন্তু অনেক ভালো কবিতা লেখে। তাই নাকি? কেমন লাগলো? অসাধারণ। আপনি নাকি নিজেও কবিতা লেখেন? এই তো একটু একটু। তাহলে কিন্তু আমাকে আপনার লেখা কবিতা শোনাতে হবে। আচ্ছা আজ না, আরেকদিন শোনাবো। আচ্ছা মিশা ভাই, আপনি কিন্তু আমাকে তুমিই বলতে পারেন, কারণ আমি তো দীপার বান্ধবী। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে, আপনারও কিন্তু আমাকে তুমি করে বলতে হবে। দীপাও আমাকে তাই বলে। আচ্ছা ঠিক আছে, আমিও বলবো। আমার তোমাকে লাগবে।
মানে হলো 21শে ফেব্রুয়ারি নিয়ে আমি একটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করছি, সেটাতে তোমার কিন্তু কবিতা লিখে দিতে হবে আমাকে। হ্যাঁ অবশ্যই, কিন্তু কিরকম ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান? বলবো, কিন্তু তার আগে একটা ব্রেন স্টর্মিং সেশন করব, আর সেই সেশনে মিতুল দীপার সাথে কিন্তু তোমাকেও থাকতে হবে। কি সেশন করবে ভাইয়া? ব্রেন স্টর্মিং হলো একটু মস্তিষ্কের ঝড়। মস্তিষ্কের ঝড়। দীপা, এটা কি ঠিক আছে? আমার তো মনে হয় না, কিন্তু ব্রেইনস্টর্মিং কি সেটা আমি জানি। আমাদের একজন টিচার ছিলেন, সৃজনশীল ধারণার একটা ক্লাসে উনি এটা বুঝিয়েছিলেন এক সময়। কিন্তু আমার মনে হয় ব্রেন স্টর্মিং মানে উদ্ভট বুদ্ধিমত্তা। উদ্ভট কিনা আমি জানি না, তবে আমার এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে থাকতে হবে, আর এই অনুষ্ঠানের বিষয়ে আমি ব্রেন স্টর্মিং করব। আচ্ছা করো, এখন বাসায় চলো, মা লাঠি নিয়ে বসে আছে। আপু চল। আসি রুমা, আর এই মস্তিষ্কের ঝড় নিয়ে খবর দেব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসি আসি। চলো। হ্যাঁ, তোমার কবিতা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দারুণ আবৃত্তি হয়েছে, মানে এক কথা অসাধারণ। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ঈশা, খাও, গল্প করো। আর দাদি জানো, ভাইয়া না আমাদের মাথায় ঝড় তুলবে। কি তুলতে চায়? ঝড়, সে নাকি মস্তিষ্কে ঝড় তুলবে। এটা মানে কি? জি জি, ওকে জিজ্ঞেস করি। কি রে? ঝড় তুলবো সবার মাথায়, তোমার মাথাতেও তুলবো। প্লিজ ভাইয়া, আর যাই করিস এরকম করে ভয় দেখাস না, ওইবারের মতো হারিয়ে যাস না। না না, আমি আর হারাবো না। তোমার ফোন। ফোন? এই, তোর বাবা ফোন করেছে। হ্যালো। হ্যাঁ, ভালো আছে। না, ও তো এখানেই আছে, আমাদের সঙ্গে গল্প করছে। ফোনটা বোধহয় রুমে রেখে এসেছে। না না, ঠিক আছে, সব ঠিক আছে। এই, বাবা কথা বলবে নে। হ্যালো হ্যালো আব্বা, হাউ আর ইউ? আই এম গ্রেট। এই তো দাদির সাথে একটু গল্প করছিলাম। হোয়াট, রিয়েলি? আরে দ্যাটস এ গ্রেট নিউজ। কি? ও নো। ওকে ফাইন। ইয়া 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 ইয়া, হ্যাঁ আমার টিকিট ওপেন আছে। ঠিক আছে, আমাকে সালাম দিও। ওকে ওকে, বাই। কি হয়েছে ভাইয়া? দাদু, আমাকে 1 সপ্তাহের ভেতর ফেরত যেতে হবে। আহারে, আমি ভেবেছিলাম এই পুরা মাসটা তুমি এখানেই থেকে যাবে। সে আর কোথায় হলো চাচি, বলো? আমাকে 15 তারিখের ভেতর রিপোর্টিং করতে হবে। তুমি এসব কি বলছো ভাইয়া? তুমি চলে যাবে মানে? এতগুলো প্ল্যান করলাম আমরা। তোমার কি যেতেই হবে মিশা ভাই? হ্যাঁ রে, আমাকে যেতে হবে। তো আজই চলে যাও, এখনই চলে যাও। আমি কি ইচ্ছে করে যাচ্ছি নাকি? এত কম সময়ের জন্য এসেছিলে কেন? আমি কি আর জানতাম? তো এখন তোমার অনুষ্ঠানে কি হবে? 21-এর প্ল্যানটা তো আগেই ড্রপ করেছি, কিন্তু একটা সমাবেশ করব, ছোট একটা সমাবেশ। তুমি তো চলেই যাচ্ছ। ওটা যে কোনো দিন করে ফেলা যাবে, ছোট সমাবেশ তো। তাহলে তোমার ব্রেনস্টর্মিং সেশনের কি হবে? ওটা করব, ওটা কালই করে ফেলবো। আচ্ছা শোন, তুই একটা কাজ করিস, তুই রুমাকে বলিস, আর চাচুকেও কিন্তু লাগবে। চল বাকিটা কফি খেতে খেতে আলাপ করি। চল চল।
আমাদের এই ব্রেনস্টর্মিং সেশনে সভাপতিত্ব করার জন্য আমি জনাব আবিদ হোসেনের নাম প্রস্তাব করছি। আর আমি সমর্থন করছি। সভাপতির অনুমতিক্রমে আমি একটু ভূমিকা রাখতে চাই। ঠিক আছে, শুরু করো। যেহেতু এই ব্রেনস্টর্মিং সেশনের আয়োজন আমি করেছি, সেহেতু আমি প্রথমে একটু কথা বলছি। ব্রেনস্টর্মিং সেশন হলো এখানে যে কেউ যে কোনো প্রস্তাবনা রাখতে পারে, কিন্তু কেউ কাউকে কোনো চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এই যে ধরুন আমি বললাম যে আমি দরজার ওপারটা দেখতে পাচ্ছি, মিতুল দেখতে পারছে কি পারছে না সেটা মতামত প্রকাশ করতে পারবে, কিন্তু মিতুল আমাকে বলতে পারবে না যে আমার দেখাটা ভুল। ব্রেনস্টর্মিং আর মিটিংয়ের মধ্যে এটাই হলো পার্থক্য। সবাই পরিষ্কার? পরিষ্কার। আসল কথায় আসা যাক। হ্যাঁ, এইবার আসল কথা। যেহেতু এই ব্রেনস্টর্মিং সেশনের প্রস্তাবক আমি, সেহেতু আমি শুরু করছি। আমার পরে সবাই বলবেন। শেষে সভাপতি একটা সিদ্ধান্ত দেবেন। বলো ভাইয়া, বলো। আপনারা সবাই জানেন আমাকে বাংলা কিছু কিছু শব্দ মনে করে বলতে হয়, সেই জন্য আমি পুরো বক্তব্যটা লিখে এনেছি। আমি একটা উদ্দেশ্য নিয়ে দেশে এসেছিলাম। সর্বস্তরে বাংলা কতটুকু চালু হয়েছে সেটা নিজ চোখে দেখার জন্য। আমার স্বল্প সময়ের দেখা থেকে আমি যেটা বলতে পারি, কোনো স্তরেই বাংলা ঠিকমতো চালু হয়নি। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বাংলা প্রবেশ অধিকারই পায়নি, সর্বত্র খালি ইংরেজি রাজত্ব। কিন্তু আমরা ভুলতে বসেছি যে মাতৃভাষা ছাড়া কোনো জাতি শিক্ষিত হতে পারে না। মাতৃভাষাটা খুবই জরুরি। চীন, জাপান, জার্মানি, রাশিয়া, এরা কিন্তু কেউ ভালো মতো ইংরেজি জানে না। তারা সবাই নিজ মাতৃভাষায় শিক্ষা লাভ করছে, এবং তারা নিজ মাতৃভাষায় শিক্ষা লাভ করেই তারা উন্নত। আমার বক্তব্য এখানেই শেষ। এবার তাহলে অন্যদের কথা শুনি। ইংরেজি না জেনেও উচ্চশিক্ষিত হওয়া যায়, উন্নত হওয়া যায়। আমাদের দেশের বেশিরভাগ লোকই ইংরেজি জানে না, আর তাই তাদের উচ্চশিক্ষার দরজা বন্ধ। আর বেশিরভাগ লোকই বৈষম্যের শিকার। আবার দেখ, আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি তারা কিন্তু বাংলা ইংরেজি দুই নৌকাতেই পা দিয়ে চলি। আমরা অনেক কিছু না জেনে না বুঝে একদম পণ্ডিত সেজে বসে আছি। যেমন আমি একজন পণ্ডিত, তোদের রাঁধুনি সেজে বসে আছি। আমরা ছোটবেলায় যা পড়েছি সে তো অনেক আগের কথা, সব ভুলেও গেছি। তবে কিছু কিছু কথা এখনো মনে আছে, কারণ তখন আমাদের ছোটবেলায় কবিতা বলো, ছড়া বলো, গল্প বলো, সব কিছুতেই একটা না একটা নীতি কথা থাকতো। যেমন এখনো ওই কবিতাটা সব সময় মনে পড়ে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, কি আমি যেন সেই কাজ করি ভালো মনে। মিশা, আর কিছু বলবে? না চাচু, আমার আর কোনো কথা নেই। তবে একটা প্রস্তাবনা আমি রাখতে চাই। বাংলাকে অবহেলার ব্যাপারে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করতে চাই। আমরা কারা? আমরা মানে এখানে আমরা যারা আছি তারা, যদি সবাই রাজি থাকে। কোথায় করবে? শহীদ মিনারে? শহীদ মিনারে যদি জায়গা না পাই, গাছতলায় বা
রাস্তায় কোনো একটা জায়গায়। সবার কি মত? আমি রাজি। অন্যরা? আমি রাজি। তাহলে তো আমিও রাজি। আর স্লোগান কি আমাকে দিতে হবে না? না বাবা, তার জন্য আমরা আছি। কাউকে স্লোগান দিতে হবে না, আমরা সবাই প্ল্যাকার্ড নিয়ে হাতে দাঁড়িয়ে থাকবো, তারপর রুমা আবৃত্তি করবে। খুবই সুন্দর হবে। 21 এলেই পুরনো সব আচার নিষ্ঠা ফিরে আসে। 21 এলেই নতুন করে আমরা আবার বাঙালি হই। 21 এলেই মধ্যরাতের প্রভাত ফেরে, সারে পাঞ্জাবের দীর্ঘ মিছিল, ফুলের ভারে জেগে ওঠে শহীদ মিনার। 21 এলেই আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের কথা, কবর নাটক, 21-এর বইমেলা সবই আসে ঘুরে ফিরে। 21 গেলে সবই আবার আগের মতন, যেমন আগে পরেও তেমন, যেমন তেমন।